আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করছি ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে। গত পর্বে আলোচনা করা হয়েছিল যে ম্যাট্রিক্সটা আসলে কি, বাস্তব জীবনে ম্যাট্রিক্সের যে ব্যবহারটা সেগুলো নিয়ে। আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ম্যাট্রিক্স এবং নির্ণয় অধ্যায়ে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানা না থাকলে অনেক সময় ম্যাথে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমে আলোচনা করছি সারি ম্যাট্রিক্স নিয়ে। সারি ম্যাট্রিক্সটা কি? যেই ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে সেটাই আসলে সারি ম্যাট্রিক্স। আমি যদি একটি এক্সাম্পল দিই, ধরো 1 2 3 4, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা মাত্র একটি। এখানে কলাম সংখ্যা অনেক হতে পারে, কিন্তু সারি মাত্র একটি, অর্থাৎ একটি সারি বিদ্যমান থাকবে। এটাই আসলে সারি ম্যাট্রিক্স। এরপরে আসছি কলাম ম্যাট্রিক্স নিয়ে। যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটি, এখানে সারির সংখ্যা অনেকগুলো হতে পারে, কিন্তু কলাম একটি, যেমন 1 2 3, ধরো 4। তাহলে এইখানে কলাম সংখ্যা একটি, কিন্তু সারি অনেকগুলো হতে পারে। তাহলে যে ম্যাট্রিক্সের কলাম একটি সেটাই আসলে কলাম ম্যাট্রিক্স। এরপরে আসো বর্গ ম্যাট্রিক্স। তো একটু বলে রাখা ভালো যে আমরা যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো দেখছি সেখানে ম্যাক্সিমামই আসলে বর্গ ম্যাট্রিক্স থাকবে। তো বর্গ ম্যাট্রিক্সটা কি? যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরো 1 2 3 4, এইখানে সারি হচ্ছে দুইটা, কলামও কিন্তু দুইটা। অর্থাৎ এখানে সারি এবং কলাম সংখ্যা সমান। তার মানে আমি বলতে পারি যে সারি সমান কলাম, মানে সারির সংখ্যা সমান হচ্ছে কলাম সংখ্যা। যদি এরকম হয় তাহলে সেটা হবে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আসি মুখ্য কর্ণ। আসলে মুখ্য কর্ণটা কি সেটা বোঝানোর জন্য আমি একটু জেনারেল টাইপের ম্যাট্রিক্স লিখছি, সেটা দেখো। সে ধরো A11, A12, A13, A21, 22, 23, A31, 32, 33। একটু খেয়াল করো, এখানে যে ভুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভুক্তিগুলোতে ধরো আমরা যদি এই সামগ্রিক জিনিসকে তার প্রত্যেকটা ভুক্তিকে একটা জেনারেল ফর্ম দেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন হয়? ধরো এইটা হচ্ছে সারি, এইটা, আর যেটা হচ্ছে কলাম। অর্থাৎ আমি এই ভুক্তিকে একটু জেনারেল ফর্মে লেখার চেষ্টা করলাম। মুখ্য কর্ণ হতে গেলে ম্যাট্রিক্সটা প্রথমত বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এই জেনারেল ফর্ম থেকে যখন আই এবং যেটা সমান হবে, এখানে আই যে সমান বলতে বোঝায় যে ওই ভুক্তির সারি এবং কলামের জায়গাটা আসলে সমান। যেই সব জায়গাতে, যেমন এই জায়গাতে সমান, অনুরূপভাবে এই জায়গাতে সমান, অনুরূপভাবে এই জায়গাতে সমান, অর্থাৎ এই সমান জায়গাগুলো নিয়ে যে কর্ণটা তৈরি হচ্ছে সেটাই আসলে মুখ্য কর্ণ। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা দেখো। যেখানে ধরুন 2 3 4 6 7 8 1 0 9, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমাদের মুখ্য কর্ণটা কোথায় হবে? এই যে এই জায়গাতে, এই জায়গাটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। আচ্ছা, এরপরে আসো কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সটা কি? একটু আগে আমরা মুখ্য কর্ণ নামে একটা জায়গা পড়লাম, তো আমি একটু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। 2 0 0 0 5 0 0 0 7,
আচ্ছা, আমি একটা ম্যাট্রিক্স লেখার চেষ্টা করলাম। মুখ্য কর্ণটাও দেখলাম যে আসলে এইটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণেতে যেই ভুক্তিগুলো আছে সেগুলো যদি শূন্য না হয়, অর্থাৎ কিছু না কিছু মান থাকবেই, শূন্য অ্যাটলিস্ট থাকবে না, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য থাকবে। অর্থাৎ মুখ্য কর্ণেতে যে ভুক্তিগুলো আছে সেগুলো শূন্য থাকবে না, কিন্তু অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য থাকবে। এমন ম্যাট্রিক্সটাই মূলত কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের একটা শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স থেকেই আমরা আসলে কর্ণ ম্যাট্রিক্সটা এভাবে ডিফাইন করতে পারি। এরপরে স্কেলার ম্যাট্রিক্স। তো এইটা আমি দেখিয়েছিলাম যে এটা আসলে একটা কর্ণ ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, এখানে কর্ণগুলো অশূন্য ছিল ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা যে কর্ণের যে ভুক্তিগুলো ছিল সেগুলো কিন্তু পরস্পর সমান না। অর্থাৎ 2, 5 এবং 7 পরস্পর সমান না। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে অবশ্যই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে সেগুলো সমান থাকবে। সেটা কীরকম? আমি একটু যদি জেনারেল ফর্মে লিখি যে A 0 0 0 A 0 0 0 A, অর্থাৎ এখানে দেখো যে এর যে মানগুলো থাকবে সেটা যদি 2 থাকে তাহলে প্রত্যেকটা জায়গাতেই 2 থাকতে হবে, যদি 4 থাকে তাহলে প্রত্যেকটা জায়গাতে 4 থাকতে হবে, অবশিষ্ট ভুক্তিগুলো অবশ্যই শূন্য থাকতে হবে। এবং স্কেলার ম্যাট্রিক্সটাই কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। তাই স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এগুলো হতে গেলে অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এরপরে আসি অভেদক ম্যাট্রিক্স। এইটা মূলত একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে এটা আসলে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এর আগে যে দুটো ম্যাট্রিক্স একটু বোঝার চেষ্টা করলাম, সেটা প্রথমত একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ধরো আমরা কর্ণ ম্যাট্রিক্স ঠিক এইভাবে দিলাম। তাহলে এইটা মূলত একটা কর্ণ ম্যাট্রিক্স, এরকম একটা ফরম্যাট। অর্থাৎ এখানে যখন সমান হয়ে যাবে, অর্থাৎ এর মান যখন 2, তখন সবগুলো 2 হবে। এখানে 1 লিখছি না, কেন লিখছি না সেটা একটু পর বলছি। 1-এর বেশি, অর্থাৎ এর মান 1-এর বেশি যখন হবে এরকম, তো যখন 2 হবে তখন সবগুলোই 2 হবে, 3 হলে সবগুলোই 3। এটাকে আমরা বলতেছি যে স্কেলার ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্সটা তখনই হবে যখন ভুক্তিগুলোর মান 1 হবে, অর্থাৎ ঠিক এইরকম। এইখানে যে মুখ্য কর্ণটা আছে সেই ভুক্তিগুলোর মান 1 হয়ে যাবে। আর এটাকে ডিফাইন করা হয় আই দ্বারা। যেহেতু এখানে 3টা সারে 3টা কলাম, তাই আমি I3 লিখলাম। আমি যদি আরেকটু ক্লিয়ার করি যে I2 কখন লিখবো, যখন 2টা সারি 2টা কলাম হবে। যখন 4টা সারি 4টা কলাম হবে তখন আমি লিখবো I4। এইভাবে আসলে চলতে থাকবে। এরপরে আসো শূন্য ম্যাট্রিক্স। এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছো যে যার ভুক্তিগুলো শূন্য থাকবে। আমি যদি একটা এক্সাম্পল দিই যে এরপর সবগুলো ভুক্তি কেবল শূন্য থাকবে। আর এটা যে বর্গ ম্যাট্রিক্সে হতে হবে এমনটা না, বর্গ ছাড়া যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো শূন্য ম্যাট্রিক্স হবে। যেমন এখানে 2টা সারি 3টা কলাম, এখানে কিন্তু সারি কলাম সমান না, অর্থাৎ এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, কিন্তু এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্সও বলা যায়। অর্থাৎ সবগুলো ভুক্তি যখন শূন্য হবে সেই ম্যাট্রিক্সটাই শূন্য ম্যাট্রিক্স। এরপরে আসো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমরা যদি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দেখাতে চাই, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এবং এইটাও অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখছি 2 3 4 0 5 6 0 0 8। আচ্ছা, এই ম্যাট্রিক্সের দিকে একটা খেয়াল করো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে মুখ্য কর্ণ থেকে, আমি যদি ঠিক এইভাবে দেখাই
যে এইটা হচ্ছে মুখ্য কর্ণ, আর ওপরের ভুক্তিগুলো নিয়ে একটা ত্রিভুজের মতো গঠন করলো। মুখ্য কর্ণে যে নিচের ভুক্তিগুলো থাকবে সেগুলো শূন্য থাকতে হবে। যদি এগুলো শূন্য থাকে আর ওপরের এই ভুক্তিগুলো নিয়ে একটা ত্রিভুজের মতো তৈরি হয়, তাহলে এই পুরো ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এবং অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরে আসি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা ঊর্ধ্ব ত্রিভুজাকারের ঠিক বিপরীত একটা জিনিস, অর্থাৎ মুখ্য কর্ণ থেকে নিচের দিকে যে ত্রিভুজটা গঠন হবে সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে আসো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটা বলে রাখি, এই ম্যাট্রিক্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, এটা একটু ভালোভাবে খেয়াল করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি রূপে লেখা হয়, সেই ম্যাট্রিক্সটাই কেবল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যে ধরো 6 7 9 4 0 2 3 1 6, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সটা সাড়ে তিনটা কলাম তিনটা। তো দেখো যে এইটা একটা সারি, এইটা যখন কলাম রূপে ব্যবহার হবে, অর্থাৎ ওইখানে ছিল সারি, এখানে হচ্ছে কলাম হয়ে গেল। অনুরূপভাবে এইটা দ্বিতীয় সারি, এইখানে সেটা দ্বিতীয় কলাম হয়ে যাবে। এইটা ছিল তৃতীয় সারি, আর এখানে হয়ে যাবে তৃতীয় কলাম। এখন এই ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্স আমি ধরি, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স, অর্থাৎ সেটাকে ডিফাইন করা হয় এই a টু দি পাওয়ার টি আকারে। টিকে আসলে ট্রান্সপোজ হিসেবে লেখা হয় সংক্ষেপে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে এই ম্যাট্রিক্স। এরপরে আসো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্স বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2 3 4 5। প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে তাকে প্রথমে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। আর একটু আগে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা শিখলাম, তো সেখান থেকে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে চাই তাহলে ঠিক এইরকমভাবে লিখতে পারবো, অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলাম এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম রূপে লিখলাম। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে যে একটা ম্যাট্রিক্সে যদি আমি এ হিসাবে ডিফাইন করি এবং তার ট্রান্সপোজটা যদি a টু দি পাওয়ার টি হিসাবে ডিফাইন করি, এবং এই ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা দুটো যদি সমান হয়, অর্থাৎ ফরম্যাটটা ঠিক এরকম হবে। আমি যদি একটা ম্যাট্রিক্স এ কে এইভাবে ডিফাইন করি যে 1 2 2 3, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এর ট্রান্সপোজ আমি করছি, তাহলে কি দাঁড়াবে যে প্রথম যে সারিটা এটা প্রথম কলাম রূপে লিখব, আর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম রূপে লিখলাম। তাহলে কি দাঁড়ালো, আসলে এই ম্যাট্রিক্সটাই কিন্তু দাঁড়ালো, অর্থাৎ এ এবং তার ট্রান্সপোজের ম্যাট্রিক্সটা পরস্পর সমান যদি হয় তাহলে সেটাই প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আসো বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা আসলে কি প্রতিসম ম্যাট্রিক্সের একটু বিপরীতধর্মী আচরণ করবে। আমি প্রতিসম ম্যাট্রিক্স থেকে যেটা দেখিয়েছিলাম যে আসলে একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে তারা পরস্পর সমান থাকবে। তো এই বিপ্রতিসমের বিষয়টা হচ্ছে যে এটাই হবে, তবে ট্রান্সপোজের ম্যাট্রিক্সের বামে একটা মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ ফর্মটা ঠিক এইরকম হবে। এই ফর্মেটে থাকলেই কেবল আমরা বলতে পারবো যে এটা আসলে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা নিলাম হচ্ছে 0 1, এটা ধরলাম -1 0। আচ্ছা, এখানে 1 না নেই, তুমি 2 নাও। এখানে এখন দেখো এইটা যদি ট্রান্সপোজ করি তাহলে কি দাঁড়াবে, এই সারিটা কলাম রূপে যাবে, এটাও আসলে কলাম রূপে যাবে। প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে ট্রান্সপোজের বামে একটা মাইনাস দরকার। তো আমরা সে মাইনাস নেওয়ার একটু চেষ্টা করি। ধরো মাইনাস নিলাম,
তো মাইনাস যেহেতু কমন আমরা নিচ্ছি, তো এটার বামে একটা মাইনাস হবে, আর জিরোর বামে মাইনাস বা প্লাস যাই হোক না কেন সেটা আসলে জিরোই হবে। অনুরূপভাবে এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি, যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস। এটা তো বামে মাইনাস দেওয়া যায়, না দেওয়া আসলে তাই। তো এইটা ইকুয়াল টু কি লিখতে পারি আসলে, এটা অর্থাৎ আমার রেজাল্টটা দাঁড়ালো মাইনাসে, আর এটা মানে আসলে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু আসলে এটা, অর্থাৎ আসলে এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এইবার আসো উপ ম্যাট্রিক্স। তো উপ ম্যাট্রিক্সটা আসলে কি, তো তার আগে উপ বিষয়টা একটু ক্লিয়ার করি, যে তোমরা নবম দশম শ্রেণীতে সেট অধ্যায়টা পড়েছো। তো সেখানে ছিল যদি এই একটা সেট হয় এবং তার এলিমেন্টগুলো যদি এরকম থাকে, তাহলে এইখানকার উপসেটগুলো কিভাবে আমরা লিখেছি, যে যতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমরা নতুন একটা সেট গঠন করব। ধরো আমরা 2, 3 নিয়ে একটা নতুন সেট গঠন করলাম। তাহলে কি হবে, যে দেখো যে এই সেটের কিছু এলিমেন্ট নিয়ে আমরা এই সেটটা গঠন করলাম, তাহলে এইটা হবে এটার একটা উপসেট। অনুরূপভাবে 1, 2 নিয়ে একটা সেট আমরা লিখতে পারবো, সেটা উপসেট হবে। 1, 3 নিয়ে লিখতে পারবো, সেটা একটা উপসেট হবে। তাহলে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা উপম্যাট্রিক্সে দিতে পারি, যে ধরো এই একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 7, 8, 9। আচ্ছা, তাহলে এইটার কনসেপ্টটা কি, যে আমরা এর কিছু অংশ নিয়ে আসলে উপম্যাট্রিক্স বানাবো। তবে ম্যাট্রিক্সের ভাষায় সেটা কিভাবে লিখতে হবে, যে একটা ভুক্তিকে যখন আমরা টার্গেট করব, ধরো 1 ভুক্তিকে আমরা টার্গেট করলাম, তাহলে এইখান থেকে আমরা উপম্যাট্রিক্সকে লিখবো যে এই 1 ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দিতে হবে। বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স গঠন করতে হবে, এবং এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। অনুরূপভাবে আমি যদি আরেকটা উপম্যাট্রিক্স দেখাতে যাই, ধরো তুমি 3কে টার্গেট করলা, তাহলে 3 ভুক্তি বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে। বাকি যেটা থাকবে অর্থাৎ 4, 5, 7, 8, এইটা তখন একটা উপম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সের। ওই বাকি যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো শিখতে গেলে আমাকে ম্যাট্রিক্সের গুণটা আগে শিখে আসতে হবে, এরপরে ওগুলো ক্লিয়ারভাবে দেখানো যাবে। তো আজকে এই পর্যন্তই। বাকি ম্যাট্রিক্সগুলো আমরা কিছু কনসেপ্ট শিখে আসার পরে আমরা শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।